প্রেসিডেন্টের ঘরে বসে প্রতিক্রিয়ায় করে ফেলেছে কুচবিহারে। তৃণমূল কংগ্রেসের বহু ক্যাম্প অফিসে কালকে কোনো লোকজন ছিল না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে ভোটের ফলাফলটা কি। 7 দফার নির্বাচন এই প্রচন্ড গরমের মধ্যে পরবর্তী ফেজে যাতে কর্মীদের উজ্জীবিত রাখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই অর্গানাইজড সভা ছাড়া অন্য জায়গায় নিজেদের উদ্যোগে সভা সমিতি মিছিল করার অবস্থা যাতে একটু তৈরি করা যায়, যেটা হচ্ছে না তৃণমূলের, তার জন্য ওইসব মিছিল। না না, এগুলো অনেক পুরনো ট্রেন্ড, এগুলো আমরাও করেছি। আমাদেরও যে ছাত্রাবস্থায় নির্বাচনে আমাদের পরাজয় নিশ্চিত, যেই মাত্র ভোটের রেজাল্ট হলো আমরা মিছিল বার করে দেবো, দেখলে মনে হতো যে আমরাই জিতছি। যারা এগুলো করে তারা হারে, এটা নিয়মই আছে, এটা আজকে নতুন ট্রেন্ড নয়, এটা অতীতের। এগুলো মানে নিশ্চিত পরাজিত যারা হয় তারা এই ধরনের মিছিল বার করে। আরে এত বড় দল, সকলকে কি আটকে রাখা যায়? তৃণমূল মিছিল বার করেছে, ওরাও মিছিল বার করে দিচ্ছে। কুচবিহারে তৃণমূল জিতবে না, কুচবিহারে তৃণমূল লড়াইয়ে নেই, একটু অপেক্ষা করুন, দিনহাটার রেজাল্টটাই দেখবেন। মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় 350টি টিম পাঠিয়েছে, আবাসের কাজে নাকি দুর্নীতি হচ্ছে, এখনো পর্যন্ত কোনো প্রমাণ করতে পারলো না, এবং মালদাতে 100 দিনের দুর্নীতির জন্য 26 লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে। উনি পুলিশ ছেড়ে দিয়ে উনি 3-4 জন দলীয় কর্মীকে নিয়ে, পঞ্চায়েতের প্রধানকে নিয়ে, প্রধানের গ্রামে একবার ঢুকুন, পশ্চিমবঙ্গের যে কোনো গ্রাম, উনি এর উত্তর পেয়ে যাবেন। ওই ঘেরাটোপে বিশাল মঞ্চের মধ্যে দাঁড়িয়ে ডিজোন সামনে ওনার অস্থির পদচারণা, অজস্র পুলিশ আর পিছনে ঘাড়নাড়া মন্ত্রীদের সঙ্গে নিয়ে উনি এই বিবৃতিগুলো দিচ্ছেন। সঙ্গে 3-4 জন পঞ্চায়েতের সদস্য এবং গ্রামের প্রধানকে সঙ্গে নিয়ে যে কোনো গ্রামে ঢুকুন, পশ্চিমবঙ্গে যে কোনো গ্রামে, যে কোনো পঞ্চায়েতে, যে পঞ্চায়েত তৃণমূল পরিচালনা করছে, উত্তর উনি পেয়ে যাবেন। প্রকল্পের টাকা বন্ধ করার ভয় দেখিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী প্রচার করছেন, কোনো জায়গায় বিরোধীদের সভা বাঞ্ছা করে দেওয়ার কথা বলছেন, এইভাবেই কি তৃণমূল জিততে চাইছে? তৃণমূল জিতবে না, তৃণমূল ডাবল ডিজিট পার করবে না, তৃণমূলের বিসর্জন নিশ্চিত। মানুষ তৃণমূলকে নিজেদের জীবন দিয়ে চিনেছে। তৃণমূলের ঘোষিত পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়িত হয়, কিভাবে তৃণমূলের স্থানীয় নেতারা সেই পরিকল্পনার বাস্তবায়নের সুযোগ নেয়, এটা মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আছে। সুতরাং মানুষ এবার সিদ্ধান্ত নিয়ে নেবে। মানিকচকের প্রচারে গিয়ে পদ্মশিবিরকে কড়াকড়ি হলে, এবার মানিকচকের প্রচারে গিয়ে পদ্মশিবিরকে কটাক্ষ তৃণমূল নেত্রী, এবার 200 পার করতে পারবে না, এবার 200 পার করতে পারবে না। আমাদের ব্যাপারটা আমরা বুঝবো, উনি 10 পার করে দেখান, তারপরে আমাদের হিসাব হবে। উনি 10 পেরোন, 10টা আসন পশ্চিমবঙ্গে নিশ্চিত করে বলুন যে 10টা আসনে তৃণমূল প্রার্থী জিতবেন, তারপরে আমরা চিন্তা করব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শ্রীরামপুরের প্রার্থী, তিনি আরামবাগের দলীয় প্রার্থী সম্পর্কে বলছেন যে তিনি আর মমতাজি জানেন মিতালি বাগকে প্রার্থী করেছেন স্বয়ং রামকৃষ্ণ দেব। হ্যাঁ, বুঝলাম, আরেকবার প্রশ্নটা করুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি এবং মমতাজি জানেন আরামবাগের মিতালি বাগকে প্রার্থী করেছে স্বয়ং রামকৃষ্ণ দেব। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা বীর রসের প্রভাব আছে। উনি মাঝে মধ্যে একটু রেগে যান, কিন্তু উনি আধ্যাত্মবাদী হয়ে গেছেন, এটা আমাদের জানা ছিল না। ভালো, ওনার চেতনা এরম ভাবে জাগরিত হয়ে গেছে, ওনার চৈতন্য হোক, আর কি বলা যেতে পারে? পৃথিবীর সবচেয়ে বড় যে গাড়ি কোম্পানি টেসলা, সেই টেসলা কারখানা থেকে 4টে রাজ্য, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে একটা জোর টক্কর চলছে। ভারত যেভাবে এগোচ্ছে সেটাকে দাঁড়িয়ে কি এই তৃণমূল সরকারের জামানায় বাংলা স্কুলের পিছিয়ে পড়ছে বলে মনে হয়? পশ্চিমবঙ্গ থেকে শিল্পপতিরা ভিন্ন রাজ্যে পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর মঞ্চে বিভিন্ন শিল্প সামিটে যারা দাঁড়িয়ে থাকেন, যারা বলেন যে এত ভালো বিনিয়োগের পরিবেশের আগে কোনোদিন তৈরি হয়নি, তাদের গত 8 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারাই পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে বিনিয়োগ করছেন। এ রাজ্যে শিল্পের পরিবেশকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের কারণে আজকে পশ্চিমবঙ্গের শিল্পায়ন নামক কোনো শব্দর কোনো অস্তিত্ব নেই। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর ফের রাজ্যপালের সংবাদ। বৈঠকে যৌথ সম্মান দেওয়া হয়নি। রাজ্যপাল শিক্ষাবিদদের ডেকে তাদের সঙ্গে দেখা করেন, অপমান করেছেন, কড়া প্রতিক্রিয়া। দেখুন, এমনিতেই প্রচন্ড গরম, মানে মানুষের জীবন দুর্বিষ অবস্থা, তার মধ্যে এই ধরনের কঠোর বিবৃতি, এই ধরনের উত্তপ্ত বাক্যালাপ থেকে আমাদের একটু দূরে থাকাই ভালো। এটা ওদের ব্যাপার। মহামান্য সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। তারা বলে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন যে কোনো নিয়োগের ক্ষেত্রে রাজ্যের তালিকা থেকে রাজ্যপালকে করতে হবে। তার মানে রাজ্যপালের একটা স্বেচ্ছাধীন ক্ষমতা থেকে গেছে, রাজ্যপাল সেটা প্রয়োগ করেছেন। এর বাইরে তো আমি কিছু বলতে পারি না, কারণ আমি তো রাজভবনের প্রতিনিধি নই, রাজ্যপালের মুখপাত্র নই। আর রাজ্যপালের সঙ্গে তো ওদের সম্পর্কটা দুষ্টু মিষ্টি সম্পর্ক, হাতে খড়ি দিয়েছিলেন। মাঝে মধ্যে ভালোবাসা হয়, আবার মাঝে মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, কখন কে কোন দিকে থাকে বলা যায় না। ফলে এর মধ্যে বিজেপি দল হিসেবে আমাদের ঢোকাটা বিপজ্জনক। হুম, উত্তরবঙ্গে তৃণমূল বিজয় মিছিল করলো, তারপরের দিন তৃণমূল কংগ্রেসের বিপুল জয় নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক তিনি বলেন 4ই জুন বিজেপি 440 ভোল্টের ঝটকা খাবে। 4ই জুন দিন বিজেপি 440 ভোল্টের ঝটকা খাবে। উল্টোটা আমি বলে দিই, জোর কা ঝটকা ধীরে সে লাগে। এর আগে 3টে রাজ্যে নির্বাচন হয়েছিল, প্রত্যেকটা তৃণমূল অফিসের কলকাতায় সন্ধ্যাবেলার অবস্থা দেখেননি, সব বাজি কিনে এনেছিল, বিরাট বিরাট ঝান্ডা, সকালবেলা বেরোবে, বিজেপি হারছে, বিজেপি শেষ। পুরো টিভি চ্যানেল জুড়ে তো 10 দিন ধরে হাওয়া উঠে গেল, বিজেপি শেষ। সমস্ত সেফোলজিস্টরা বলে দিলেন কোন রাজ্যে বিজেপি আসছে, একটি রাজ্য ছাড়া সব জায়গায় বিজেপিকে হারিয়ে দিলেন। ফলাফল মনে আছে? তারপরে 3 দিনের পার্টি অফিস খুলতে পারেনি। প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আপনাদের সাংবাদিকদের মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ ছিল, ব্যান্ড পার্টি বাজিয়ে চলে এসছে, দেখছি গেটে তালা। আবার তার পুনরাবৃত্তি হবে। রায়গঞ্জে অভিষেক বলেছেন এতদিন ধরে এখানে কংগ্রেস সাংসদ ছিল, তারপর সিপিএম। আগের ভোটে 2019 সালে আমাদের প্রার্থী জিতে যেতেন। মোহাম্মদ সেলিম 1,80,000 ভোট পেয়েছে, কংগ্রেসের তরফে 80,000 ভোট পেয়েছে। এই ভোট তৃণমূলে এলে তৃণমূলের সাংসদ রায়গঞ্জকে আপনি ভোটটা দিলে বিজেপির লাভ। 5 বছর ধরে বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে, কংগ্রেস সিপিএম প্রার্থীকে ভোট দিলে কার লাভ? কিন্তু স্বপ্নের খিচুড়িতে লোক চামচ করে ঘি মেশায়, কিন্তু স্বপ্নের খিচুড়িতে মানে ডাব্বু হাতা দিয়ে ঘি মিশিয়ে যাচ্ছে। সমস্ত বাইরের ভোট আমার কাছে চলে এলে আমার প্রার্থী জিততো, এটা কি কোনো রাজনৈতিক বিবৃতি? আর এটা বলে লাভ কি? ওনাদের সঙ্গে তো একটা মধুর সম্পর্ক। দিল্লির মাটিতে দাঁড়িয়ে একসঙ্গে সীতারাম ইয়েচুরি, ডেরেক ওব্রায়েন মিছিল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাঝখানে বসে থাকেন, একদিকে সীতারাম ইয়েচুরি, অন্যদিকে রাহুল গান্ধী, আবার একদিকে সোনিয়া গান্ধী। হ্যাঁ, চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলা হলো না। কতদিন এভাবে চলবে? যে কথাবার্তা দিল্লিতে গিয়ে বলে নিন না। আমরা তো বলেছিলাম আপনারা এখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, ছোট ভাই আইএসএফ, আরো যদি কিছু পারেন মুসলিম লীগ, যাদের আপনাদের এখন খুব বেশি দরকার, তাদেরও সঙ্গে নিয়ে নিন, নিয়ে মাওবাদী যেখান থেকে সবাইকে নিয়ে একটা জোট করুন। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা চাই একটা শক্তিশালী বিরোধী জোট তৈরি হোক, না হলে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের মর্যাদা থাকছে না। শতাব্দী প্রাচীন কংগ্রেস লোকসভার মধ্যে বিরোধী দল নেতা হবার মতো সংখ্যাটুকু জোগাড় করতে পারছে না। এটা সার্বিকভাবে ভারতবর্ষের লজ্জা। ভারতীয় গণতন্ত্রের সাফল্যের ক্ষেত্রে এটা একটা প্রশ্ন চিহ্ন। আমরা এটা চাই, একটু জোট বেঁধে লড়ুন না। বেলা শেষে বাদ বাকি সিটগুলো প্রার্থী উইথড্র করে একটা কমন মিনিমাম প্রোগ্রাম করে নেমে যান, এখন তো অনেক সময় বাকি।
তৃণমূল আবার গিয়ে বঁড়শি ফেলেছে। তৃণমূলের এখন যেটা রাজনৈতিক এজেন্ডা সেটা হলো একটাই, বিভাজন করো, হিন্দু মুসলমানকে মাঝখানে একটা দড়ি টেনে দাও, তারপরে প্রয়োজনে দাঙ্গা বাজিয়ে দাও, তাদের জুজুর ভয় দেখিয়ে ভোট নাও। একমাত্র তৃণমূলের এখন এটাই এজেন্ডা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তলার যিনি একদম কচি কাঁচা শিশু বিশু যারা আছে তারা সবাই এক ভাষায় কথা বলছেন। মমতা ব্যানার্জি আজকে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষা করবো, কি হতে যাবো, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হতে দেবো না। মুখ্যমন্ত্রী আগে তো আর ততদিন থাকতে থাকতে তো মুখ্যমন্ত্রী আবার বনবাসী হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে এখন পশ্চিমবঙ্গের মানুষের বুকের উপর দাপিয়ে বেড়াচ্ছেন, কিন্তু যত সময় এগোবে তত মুখ্যমন্ত্রী বনের দিকে যাত্রা শুরু করবেন। তারপরে সামনে বড় নদী বিদ্যেধরী, ওটা পেরোবেন, তারপরে মাতলা, ওটা পেরোবেন, সব শেষে সুন্দরবনের জঙ্গলে। খগেন মুর্মুকে আজকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। খগেনের সঙ্গে কি সম্পর্ক? আমি একটু প্রশ্নটা করবো। মালদা একটি বর্ধিষ্ণু এলাকা, গৌরবঙ্গের গেটওয়ে বলে, সেই মালদাকে শুধু ভোট কেড়ে নিয়ে, এই মালদার ভোট শুধু কেড়ে নিয়ে গেছে। বরকর্তাকে শ্রদ্ধা করি, তিনি যতদিন ছিলেন তাকে ভোট দিয়েছেন, খুশি হয়েছে। মৌসুমকে তো টিকিট দিয়ে জিতিয়েছে, ওদের পরিবারের একজন থাকুক। খগেন মুর্মু 100 দিনের টাকা, আবাস, রাস্তার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, কোথায় ছিলেন? মালদার লোকেরা যখন বিপদে পড়ে তখন কোথায় ছিলেন? ভোট দিয়ে কোনো লাভ নেই। খগেন মুর্মু একজন আদিবাসী সম্প্রদায়ের নেতা। তৃণমূল কংগ্রেস আদিবাসী বিরোধী, আদিবাসী বিদ্বেষী। তারা দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে রায়গঞ্জের আদিবাসী মহিলা এবং অন্যান্য জায়গায় যেখানে যত আদিবাসী থাকে তাদের উপরে আক্রমণ করছেন। খগেন মুর্মু বাদ যাবেন কেন? সেই জন্য তাকেও আক্রমণ করছেন। বাংলা দুর্নীতি করে মুখ্যমন্ত্রী, হ্যাঁ, দেখাও বাংলা, বিহার, গুজরাট, মহারাষ্ট্রে কি হয়েছে তার শেষ পত্র প্রকাশ করবে। এই যে রিপোর্ট দেখিয়ে দেব বাংলার দুর্নীতি করেন, বাংলা, বিহার, মহারাষ্ট্র, গুজরাট করেছে, অথচ বাংলার টাকা বন্ধ, ওদের টাকা বন্ধ হবে, বাংলায় দুর্নীতির টাকা। আচ্ছা, এইমাত্র যদি আমি বলি যে আপনার ঠাকুমাকে শ্বেতপত্র প্রকাশ করে পাড়ার লোককে জানাতে হবে যে পরশুদিন দুপুরবেলা আপনার বাড়ির মেনু কি ছিল, আপনি মাছের ঝোল খেয়েছিলেন না টক ডাল খেয়েছিলেন, আপনার ঠাকুমা কি সেটা দেখাবেন? সেটাও যেরকম দেখানো সম্ভব নয়। এই ধরনের প্রশ্ন তোলাই হাস্যকর। সারা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ জানে যে মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসার মাঝখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ এবং প্রাতিষ্ঠানিক লুট, তার কারণে ফিরে আসছে না। আর আমি নেই, চললাম। ভোটের আগে উত্তর কলকাতায় সুদীপের বিরুদ্ধে সত্যাগ্রহে কাউন্সিলর মোনালিসার মান ভাঙাতে করোনায় কুণালগো অবশেষে সত্যাগ্রহ প্রত্যাহার। আপনার কি মনে হয় এই ধরনের সত্যাগ্রহ নিয়ে মানুষের কখনো কোনো অবস্থায় কোনো উৎসাহ ছিল বা মানুষের মনে কোনো প্রশ্ন ছিল? মানুষ কি এই ধরনের সত্যাগ্রহ দেখতে আগ্রহী? তৃণমূলের বিরুদ্ধে সত্যাগ্রহ করছে, এটাই তো তৃণমূল কংগ্রেস, এটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রী দেখছেন না, ছন্দ মিলিয়ে বলল, কি বলেছেন আজকে যেন, হ্যাঁ, কে বললেন? মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি জঘন্য, সিপিএম নগণ্য, ওরা বরেণ্য। মুখ্যমন্ত্রীর তো এই ধরনের ছন্দপত্র দেখে মনে হচ্ছে ওনার মুখে একদম সুন্দরবনের চাক ভাঙা মধু গতকালও যে তা ঝরে পড়েছে। তো সে তো দেখছে মানুষ, সবটাই আমাদেরও দেখছে, ওনাকেও দেখছে, সবটাই মানুষের সামনে আছে। এবার গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ, আর সবাই তো বিজেপি বিরোধী। মোহাম্মদ সেলিমও যে ভাষায় কথা বলছেন, অধীর চৌধুরীও যে ভাষা বলছেন বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি বলছেন। প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলে গিয়েছিলেন যে সবাই যখন আমাদের বিরোধিতা করবে তাহলে ধরে নিতে হবে আমরা ঠিক পথে আছি। আমরাও মনে করছি জ্যোতিবাবুর কথাই ঠিক, আমরা ঠিক পথে আছি, ঠিক আমরা চলছি। 24-এর পর থেকে
আমাদের আসন সংখ্যা গোনা শুরু হবে।